হ্যালো বন্ধুরা, মাফিয়া এবং লাভ স্টোরি ভালোবাসার রোমান্টিক গল্প শুনতে ও পড়তে আমাদের স্টোরি অফিসিয়াল মায়ের আঁচল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আশা করি গল্পটি সবারই ভালো লাগবে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন। শ্রাবণের হাতটা ঈশার কপাল ছুঁতেই অদ্ভুতভাবে ঈশার সমস্ত রাগ গলে জল হয়ে গেল এবং সেই সাথে সে ভেবে অবাক হলো, রেগে গিয়ে সে কোনোদিন কাউকে এমন রামধোলাই করেনি। আজ কি হলো হঠাৎ করে? আমি একটু বেশি বেশি করে ফেললাম শ্রাবণ ভাই। ঈশার হঠাৎ করে এই বোকা প্রশ্নটায় নিজেকে আর ধরে রাখতে পারল না শ্রাবণ। ফিক করে হেসে দিল সে। তার হাসিতে প্রকৃতি বাঘ রুদ্ধ হয়ে গেল। স্তব্ধ হয়ে গেল ঈশার হৃদস্পন্দন। এই তো সেই হাস্যমুখ প্রাণোচ্ছল মানুষটা, এটাই তো সে। তোকে এভাবে রাখতে আমি কোনোদিনও দেখিনি, তবে যা হয়েছে ভালো জন্যই হয়েছে। কিন্তু ঈশা লজ্জা পেয়ে মাথা কিছু নিচু করে নিল। শ্রাবণ ওর হাতটা শক্ত করে ধরে রেখেছে এখনো। ঈশা তার হাতের দিকে তাকিয়েই রইল। এক ধ্যানে তাকিয়ে থাকতে থাকতে শ্রাবণ পুলিশে কল করলো। অবশেষে সব মুশকিলের আসান হলো। পুলিশের মাধ্যমে সাজিদের কাছে মেয়েদের ব্ল্যাকমেল করার সমস্ত ডকুমেন্ট ফাইল ডিলিট করিয়েছে শ্রাবণ। এমনকি সাজিদের মুখ থেকেও বয়ান নিয়েছে। তিতিরের সাথে যা হয়েছে সবটাই সে জোর করে করেছে। তিতিরকে শরবতের বদলে সে বিদেশি অ্যালকোহল খাইয়ে নিজের বশে এনে অসভ্যতা করার চেষ্টা করেছে। একই সাথে তার ছবি ধারণ করেছে এবং আজ এত বছর বাদে সেই ছবি ব্যবহার করে তিতিরকে বিয়ে ভাঙার হুমকি দিয়েছে। সব কিছুর শাস্তি হিসেবে 3 বছরের জন্য কারাবন্দি করা হলো সাজিদকে। সব কাজ মিটিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো দুজনে। মাথার উপরে সূর্য মামার নাচন কোদন শুরু হয়ে গেল ততক্ষণে। গরমে আধা সিদ্ধ হয়ে মাঝপথে গাড়ি থামালো শ্রাবণ। ঈশাকে পেছন থেকে নামতে বলে সেও নামলো। ঈশাকে আশেপাশে তাকাতে তাকাতে বিস্মিত গলায় জিজ্ঞাসা করলো, এটা কোথায় থামালে? বাসায় যাবে না? গরমে মাথা গরম হয়ে গেছে, পানি নিতে হবে। এই বলে কপালের ঘাম মুছতে মুছতে সামনের একটা দোকানের দিকে এগিয়ে গেল শ্রাবণ। ওদের ঠিক সামনেই একটা মুদির দোকান। শ্রাবণ সেখানে গিয়ে একটা পানি নিয়ে ঠকঠক করে খেয়ে নিল খানিক। অতঃপর যখন ঈশার কথা মনে পড়লো, পেছন ফিরে ওর দিকে পানির বোতল ধরে ভ্রু নাচালো। অর্থাৎ তারও পানির প্রয়োজন আছে কিনা জিজ্ঞাসা করলো। ঈশা এপাশ ওপাশ মাথা নাড়ল, অর্থাৎ তার দরকার নেই। শ্রাবণ পানির টাকা দিয়ে ঈশার জন্য একটা কিটক্যাট নিয়ে চলে গেল ওর কাছে। চকলেটটা ওর দিকে ছুঁড়ে দিয়ে আবারও উঠে বসলো বাইকে। ঈশা এহেম ঘটনায় হতবাক হয়ে ওর হাতে থাকা চকলেটটার পানে চেয়ে রইল। বছর 3 আগেও শ্রাবণ এই কাজটা রোজ করত। ভেসে উঠল যেন চোখের তারায়। দাঁড়িয়ে থাকবি নাকি বাইকে উঠবি? মনের ভেতর সুখ সুখ অনুভূতি হলো ঈশার। তাই শ্রাবণের কথাটা ঠিক শুনতে পায়নি সে। শ্রাবণ কপাল কুঁচকে তাকালো ঈশার পানে, চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, আছিস পৃথিবীতে? ঈশার ঘোর কাটে সেই শব্দে, তবে তখনও ব্যাপারটা ধরতে পারছিল না। তাই শ্রাবণ ধমকে উঠে বলল, গাড়িতে ওঠ জলদি। চমকে উঠে পৃথিবীর বুকে অবতরণ করলো ঈশা। চট জলদি শ্রাবণের পেছনে উঠে বসতে বসতে শ্রাবণ পুনরায় গাড়ি স্টার্ট দেয়। ঈশা লেহেঙ্গা সামলে শ্রাবণকে ধরে বসতেই গাড়ি টান দিল শ্রাবণ। আধ ঘন্টার মাঝেই ফিরে পৌঁছে গেল বাসায়। বাসায় ফিরতেই ঈশা সোজা চলে গেল তিতিরের কাছে। যা ঘটেছে সবটা যতক্ষণ বলতে না পারবে ততক্ষণ যেন শান্তিই নেই। তিতিরকে কোণে সাজানো হচ্ছিল। এত ভালো ব্রাইডাল লুক সে কাঁদতে কাঁদতেই বিসর্জন দিয়ে দিচ্ছে। তবে ঈশা যখন পৌঁছালো তার কাছে, তখনই যেন তার কান্নার ইতি ঘটল। বোনকে সবটা খুলে বলে, সারা জীবন সুখে শান্তিতে থাকার পরামর্শও দিল ঈশা। তিতির ঈশাকে জড়িয়ে ধরে আরও কতক্ষণ কেঁদে কেটে পুরোপুরি শান্ত হতে পারল। তারপর আর কি, পুনরায় জমজমাট হয়ে উঠল বিয়ে বাড়ি।
ঈশা নিজের রুমে এলো, খানিক ফ্রেশ হয়ে বসে পড়ল আয়নার সামনে। গত 2-3 ঘন্টায় চেহারার 13টা বাজিয়ে ফেলেছে, একটু ঠিক না করলেই যে নয়। আর তাছাড়া বোনের বিয়ে উপলক্ষেও তো খানিক সাজগোজ প্রয়োজন, একদম সাদামাটা মোটেও মানায় না। তাই প্রয়োজন মাফিক যতটুকু লাগলো ততটুকুই করলো। মুখে যত সামান্য পাউডার দিয়ে চোখে কাজল পরলো, অতঃপর ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক পরে চুলগুলো ছেড়ে রাখলো। কপালে পাথরের একটা টিপ পরতে পরতে লেহেঙ্গার সাথে ম্যাচিং করা প্লাস্টিকের ফুলগুলো কানের এক পাশ থেকে আটকে দিল ক্লিপ দিয়ে। অতঃপর 2 হাত ভর্তি কাচের চুড়িগুলো পরতে তাকালো আয়নার মাঝে। এই সামান্য সাজেই ভীষণ ফুটে উঠেছে গোলাপ ফুলটা। কথাটা ভেবে আপন মনে হেসে উঠল ঈশা। লেহেঙ্গার ওড়নাটা এক পাশে ফেলে লম্বা চুলগুলো সব এক পাশে নিয়ে নিল। ভীষণ সুন্দর লাগছে তাকে দেখতে। নিজেকে একবার ঘুরে ফিরে দেখে সব কিছু ওকে আছে ভেবে দরজার দিকে হেঁটে আসতেই থমকে দাঁড়ালো। সামনে শ্রাবণ দাঁড়িয়ে আছে, হাতে কাঁচা ফুলের মালা। এগুলো দেখে ঈশার চিনতে অসুবিধা হয়নি, এগুলো তিতিরকে মেহেদি পরানোর সময় দেওয়া হয়েছিল। তখন তাজা থাকলেও সময় গড়াতে এখন সবগুলোই নেতিয়ে পড়েছে। এগুলো নিয়ে কোথায় চললে? ভাবুক মনে প্রশ্ন করলো ঈশা। শ্রাবণ জবাব দিতে পারল না, কেননা তার চোখ জোড়া অনেক পূর্বে আটকে গেছে মনোহরিণীর প্রতি, যখন সে অন্যমনে ভীষণ যত্নে নিজেকে সজ্জিত করছিল কাজল পরে। যখন তার ওষ্ঠধয় নড়ে চড়ে হঠাৎ প্রশান্ত হয়েছে লিপস্টিকের মেজে গন্ধে। যখন কারো থেকে নজর কাড়বে বলে আহ্লাদ করে ওই টিপটা স্থান পেল তার কপালের শীর্ষে। যখন ভীত মনে এক এক করে হাত জোড়া ভরে উঠছিল কাচের চুড়িগুলোতে, ঠিক তখনই সে আটকে গেল মায়াবতীর প্রতি। ভীষণভাবে আটকে গেল। ওভাবে তাকিয়ে কি দেখছো? আমাকে দেখতে ভালো লাগছে না? ঈশা ডান হাতটা তুলে নিজের মুখে হাত বুলালো। হাতটা তুলতে ঝুড়ির ছনছন আওয়াজে ধ্যান ভেঙে গেল শ্রাবণীর। নিজের অবস্থান বুঝে গলা খাঁকড়ে দিয়ে নেতিয়ে পড়া ফুলগুলো ধরিয়ে ঈশার হাতে। ঈশা অবাক হয়ে গেল শ্রাবণের কাণ্ড দেখে। কি হলো এগুলো? আমাকে মানে এগুলো কি করব আমি? শ্রাবণ তাড়াহুড়ো করে কোনো কথা না বলেই চলে গেল। ঈশা অবাকের উপর অবাক হয়ে শ্রাবণের যাওয়ার পানে তাকিয়ে রইল। এটা কি হলো? বরযাত্রী চলে এসেছে। সবাই গেটের কাছে আসতেই তাদের আটকানো হলো। ঈশা, তুতুন, তানি এবং তাদের কাজিনরা মিলে প্রায় 20 জন মিলে গেট ধরলো। হইচই হল্লাহল্লি করতে করতে পরের কাছে মোট 50,000 টাকা ডিমান্ড করা হলো, যা শুনেই হাঁপিয়ে উঠল বরপক্ষের লোক। শাকিলের কাজিনরা এবং বন্ধুরা মিলে পায়ে পা লাগিয়ে ঝগড়া শুরু করলো ঈশাদের সাথে। কিছুতেই 50,000 টাকা দিবে না তারা। কেউ একজন বলে উঠল, মেয়ে পক্ষের একজন বলে উঠল। কথাটা বলতেই হাসির রোল পড়ল মেয়েদের পাশে। বরপক্ষের মুখ আটকে গেল যেন। পরক্ষণে আবার আরেকজন জবাব এলো। তর্কে বিতর্কে কেটে গেল বেশ কিছুটা সময়। নিয়ম অনুযায়ী বরপক্ষই হারল কনে পক্ষের সাথে। যুক্তি মিলাতে না পেরে জোরাজুরি করে 50 থেকে 30-এ আসলো। অতঃপর 30,000 দিয়ে গেট পার করতে হলো তাদের। ভেতরে এসে বরকে বসানো হলো তার আসনে। কনের ডাক পড়তে কনেকেও নিয়ে আসা হলো বরের কাছে। দুজনকে পাশাপাশি বসিয়ে বড়দের কিছু নিয়ম পালন করে কাজীকে ডেকে বিয়ে পড়ানো শুরু করা হলো। আলহামদুলিল্লাহর সহিত 3 বার কবুল পড়ে তাদের বিয়ে সম্পন্ন হতেই আবারও শুরু হলো মেয়েদের দুষ্টুমি। বরের জুতা চুরি করা হলো। জুতা চুরির পেছনে প্রধান হলো ঈশা। অনেকক্ষণ যাবৎ বরের জুতা নিখোঁজ হওয়ার খবর মাত্রই রটালো। শাকিলের কাজিনরা এবং বন্ধুরা কপাল জ্বলতে লাগলো, কখন গায়েব হলো বরের জুতা। তারাও যে ওত পেতেছিল। ঈশা চিলেকোঠের ঘরে এসে শাকিলের জুতা লুকিয়ে আবারও নিচে নেমে গেল। ঈশাকে নিচে দেখতেই শাকিলের বন্ধুরা এসে ধরলো। জুতা লাগবে? ঈশার এহেম প্রশ্নে ভ্যাবাচেকা খেয়ে গেল তারা। জুতো লাগবে মানে কি? তারা আমতা আমতা করে একে অপরের দিকে তাকালো। ঈশা ভাব নিয়ে বললেই মুখ টিপে হাসতে হাসতে চলে গেল।
এইভাবে জুতা চাওয়া মানেই নিজেই নিজের ইজ্জতের ফালুদা বানানো, তার চেয়ে বরং তারাই খুঁজবে। মাথার চুলকে চলে গেল তারা। দূর হতে তাদের গোটা কাণ্ড দেখে হাসলো শ্রাবণ। ঈশাকে সে চিনে, এত সহজে হারবার পাত্রী সে নয়। আপা, তোর ভাইয়া ডেকে পাঠিয়েছে তোকে। তুতুনের লেহেঙ্গার রংটা গাঢ় লাল, লাল টুকটুকে বইয়ের মতোই লাগছে ওকে। একটু আগেই ওর চুল খুলে যাওয়ায় ঈশা সুন্দর করে আটকে দিয়ে পুনরায়। তখন তুতুনের ভীষণ রাগ জমেছিল পার্লারের মেয়েগুলোর প্রতি। এতগুলো টাকা দিল অথচ ঠিক করে চুলটাও বাঁধতে পারলো না। তবে এখন মনটা বেশ ফুরফুরে, তাই তুর্যর এক বাক্যে এসে হাজির হয়েছে ঈশার কাছে। ঈশা তখন তার নানিকে শাড়ির কুচি ঠিক করে দিতে ব্যস্ত, তাই তুর্য ডাকটাকে উপেক্ষা করে তুতুনকে বলল, বল, কাজ করছি, শেষ হলে আসবো। বেশি সময় লাগলো না নানির শাড়ির কুচি ঠিক করে দিতে। তবে এর পরের কাজটা ততক্ষণে বেমালুম ভুলে গেল ঈশা। ওদিকে তুর্যর বাবা মা অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছেন তাদের হবু বউকে দেখার জন্য, কিন্তু ঈশার যেন সে কথা মাথাতেও এলো না। জুতা চুরির বিষয়টা এবার বড়দের মাঝেও ছড়াছড়ি হয়ে গেল। এবার আর বরের মুখ লুকানোর জায়গা নেই। টানা 2 ঘন্টা ধরেও কেউ বরের জুতা খুঁজে বের করতে পারেনি। তার জুতা ফেরত পেতেও বরের পকেট খসিয়ে 10,000 হাতিয়ে নিল কনে পক্ষ। অতপর এলো কনের মুখ দেখার পালা। কবুল বলার পর কনের মুখ দেখানো হলো না শাকিলকে। একটা আয়না এনে তাকে বলা হলো এটাই তার বউয়ের মুখ দেখতে হবে এবং খুব সুন্দর একটা ডায়লগ বলতে হবে তার প্রিয় মানুষটিকে। তবে তার আগে একটা শর্ত আছে, মুখ দেখতে হলে আগে 10,000 ছাড়তে হবে, তারপর এই মহৎ কাজ সম্পন্ন হবে। প্রথমে রাজি হলো না বরপক্ষ। হইচই পড়ে গেল এই বলে অলরেডি 40,000 নেওয়া হয়েছে, আর দিতে হলে গরিব হয়ে যাবে বর। কিন্তু তাতেও লাভ হলো না, বাধ্য হয়ে পুনরায় 10,000 ভাঙতেই হলো। রাত 8টা বাজে। বরপক্ষের কনে পক্ষের সবারই খাওয়া দাওয়া শেষ করে কনে বিদায়ের সময় হয়ে গেল। সবাই যেন মহা ব্যস্ত। তবে এর মাঝে ঈশাকে বার কয়েক ডেকে পাঠালো তুর্য। ঈশা নানান বাহানায় প্রতিবারই তার ডাক উপেক্ষা করে গেল। তবে কাজটা যে ঈশা মোটেও ভালো করলো না, তা যে এবার হাড়ে হাড়ে টের পেতে হবে তাকে। সবার চোখের আড়ালেই ঈশার হাত ধরে ছাদে নিয়ে গেল তুর্য। রাগে কেমন ফোঁস করছে সে। ঈশা বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। বিস্ময় নিয়েই প্রশ্ন করলো। ঈশা কথাটা শেষ করার পূর্বেই ঠাস করে একটা চর বসিয়ে দিল তুর্য। রাগে গর্জে উঠে ঈশার গাল চেপে ধরতেই ঝড়ের বেগে ছিটকে পড়ল অনেকটা দূরে। ঈশা ঘটনাটার আকস্মিকতায় এতটাই চমকালো যে সে আসলে কোন ঘটনাটা কেন্দ্র করে ভড়কাবে সেটাই ভুলে গেল। গালে হাত চেপে ভয়ার্ত দৃষ্টিতে সম্মুখে তাকালো ঈশা। ততক্ষণে শ্রাবণ তেড়ে গিয়ে তুর্যের শার্টের কলার ধরে টেনে তুলল। আতঙ্কিত গলায় চেঁচিয়ে ওঠে ঈশা। তুর্যকে টেনে তুলে আরেকটা ঘুষি মারতে গিয়ে থেমে যায় শ্রাবণ। ঈশা দৌড়ে এসে দাঁড়ায় তুর্যকে আড়াল করে। ঈশার চোখের কোণে জল, কাপা কাপা গলায় বলে ওঠে, শ্রাবণ ভাই, তো তুমি এখানে কি করছো? কেন এসছো? সি ঈশা, এখানেও সেই ছেলে যার জন্য তুমি আমার হাতে চড়টা খেলে, এখানেও সেই। তুর্য কথাটা শেষ করার পূর্বেই ঈশাকে সামনে থেকে সরিয়ে পুনরায় তাকে চেপে ধরল শ্রাবণ। দাঁতে দাঁত চেপে বলল, এত বড় স্পর্ধা! ঈশার গায়ে হাত তুলে আবার বড় গলায় কথা বলছিস জানোয়ার। শেষোক্ত কথাটা বলতে বলতে গর্জে উঠল শ্রাবণের কণ্ঠস্বর। কথাটা এতটাই জোরে শোনালো যে ঈশা ভয়ে চমকে উঠল। সঙ্গে সঙ্গে এক কদম পিছিয়ে পড়ে মুখ হাতে চাপল। তুর্য চমকে উঠল শ্রাবণের এরূপ হুঙ্কারে। ভরকে যাওয়া দৃষ্টি মেলে শ্রাবণের দিকে তাকাতেই শ্রাবণ আবারও বলে ওঠে, কোন সাহসে হাত তুলেছিস? কে দিয়েছে এত সাহস তোকে, বল। তুর্য পুনরায় কেঁপে উঠল ভয়ে। তার চোখের পাতা কাঁপছে, গলা শুকিয়ে এসেছে। শুকনো গলায় ঠোক গেলে কিছু বলবে তার পূর্বেই ঈশা পুনরায় এসে হাত ধরল শ্রাবণের। আকুতিপূর্ণ গলায় বলল, ছেড়ে দাও শ্রাবণ ভাই, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, প্লিজ। একটা বাজে পরিস্থিতি হয়ে যাবে। না না নানু, আমাকে একদম বোঝাতে আসিস না ঈশা। গম্ভীর গলায় কথাটা বলে অগ্নি দৃষ্টিতে পুনরায় তুর্যর পানে তাকালো শ্রাবণ।
তুর্য হাঁস ফাঁস করছে। সে যে ভুল করেছে সেটা যেন হাড়ে হাড়ে টের পাচ্ছে, কিন্তু দমলে তো চলবে না। সে ভুল করলে শ্রাবণ অন্যায় করেছে এবং এখনো অবধি করেই যাচ্ছে। এসব কথা আমাকে না বলে নিজের ঘরের মেয়েকে বলো শ্রাবণ। তোমাদের কি চোখে পড়ছে না সেই সকাল থেকে ওর ফষ্টি নষ্টি? কতক্ষণ এই ছেলের সাথে, কতক্ষণ ওই ছেলের সাথে। আমি ওর হবু হাজবেন্ড, আমার কি এসব দেখতে ভালো লাগবে? ও তোমার বউ হলে তুমি সহ্য করতে পারতে ওর এসব নোংরামি?